একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনূসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুচলেখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল। আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না, দুর্ভিক্ষ ছিল না, মানুষ না খেয়ে মারা যায়নি। কিন্তু মাত্র একটা বছর, এই এক বছরের মধ্যে দেশের অবস্থাটা কোথায় নিয়ে গেল। বাংলাদেশকে নিয়ে ভারতের স্ক্রিপ্ট রেডি এবং অ্যাকশন শুরু হয়ে গেছে। কেননা রিসেন্টলি ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ঢাকাতে নামতে না নামতে এমন কিছু ঘটে গেছে যাকে নিয়ে আতঙ্কে রয়েছে মোহাম্মদ ইউনূস এবং তার সমর্থকরা। বাংলাদেশের যত ধরনের উপদেষ্টারা আছেন তার মধ্যে সবথেকে ভারত বিরোধিতার তকমা যদি দেওয়া হয় তাহলে এই আসিফ নজরুল ১ নম্বর জায়গায় থাকবে। কালকে ডক্টর জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় তার আচরণ, তার যে শারীরিক অঙ্গভঙ্গি একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে দক্ষিণ এশিয়ায় আসল বাঘ যে ভারত তা আসিফ নজরুলও জানেন। এবং যেভাবে ডক্টর জয়শঙ্করের সামনে তিনি কাচুমাচু হয়ে বসেছিলেন, তাতে আর যাই হোক তার লম্বা চওড়া কথাগুলো অন্তত আর প্রকাশ্যে মানায় না। ভারত কিন্তু কালকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ডিসাইডিং ফ্যাক্টরের নাম একমাত্র ভারত, কোনো দালাল পাকিস্তান কিংবা মোহাম্মদ ইউনূস নয়। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সত্যি যদি পাতা নির্বাচনের ফলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যায়, তিনি কি ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে, ভারতের সাথে যে কথাগুলো হয়েছে, যে শর্তগুলো মেনেছে তারেক জিয়া, সে অনুযায়ী কি আওয়ামী লীগের কার্যক্রম তুলে নিবে এবং ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? তিনি কি পাকিস্তানপন্থী থেকে ছেড়ে এসে ভারতপন্থী হবে? আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তাই বলছি প্রিয় দর্শক, সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, কারণ এই ভিডিওটির শেষে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর দেরি করবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। একটা জঙ্গি ফ্যাসিস্ট অত্যন্ত স্বার্থপর এই ইউনূসের ক্ষমতার লোভ আর দেশ বিক্রি করার মুচলেখা দিয়ে আজকে আমার দেশটাকে ধ্বংস করে দিল। 2024 সালের 5ই আগস্ট পর্যন্ত এই বাংলাদেশ, যে বাংলাদেশের প্রবৃদ্ধি 6.7 ভাগে উন্নীত ছিল, যে বাংলাদেশের আমরা দারিদ্র্যের হার 18তে নামিয়ে এনেছিলাম, 18 ভাগে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি, চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় নিয়ে গেছি। আওয়ামী লীগের আমলে কোনো মঙ্গা ছিল না, দুর্ভিক্ষ ছিল না, মানুষ না খেয়ে মারা যায়নি। কিন্তু মাত্র একটা বছর, এই এক বছরের মধ্যে দেশের অবস্থাটা কোথায় নিয়ে গেল। অবশেষে ভারতে দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 5 অগস্ট ছাত্র জনতার কঠিন আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পর এরপরে দেশে থাকা নেতাকর্মীরা কঠিন এক মুহূর্ত পার করে। নেতৃত্ব শূন্যে আওয়ামী লীগের অস্তিত্ব বেশ হুমকিতে পড়ে। কিন্তু গেল ডিসেম্বর মাসে বেশ কয়েকটি সহিংসতার ঘটনায় আওয়ামী লীগের উপর সেই দায় চাপানোর পর আওয়ামী লীগের অস্তিত্ব তলানিতে পৌঁছায়। আজ একটানা 15 বছর শাসন করা দলটির অস্তিত্ব আজ হুমকির মুখে পড়েছে। তাই এবার নতুন বছরের শুরুতে সেসব সহিংসতার ঘটনায় এবার ভারতের দিল্লি থেকে প্রকাশ্যে এসে জাতির উদ্দেশ্যে এবার যা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ সেই সাজানো গোছানো দেশটাকে জঙ্গি ফ্যাসিস্ট স্বার্থপর ক্ষমতালোভী ইউনূস আমার দেশটাকে বিক্রি করে মাত্র 1 বছরের মাথায় সব কিছু ধ্বংস করে দিয়েছে। একের পর এক পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে আজ আমাদের উপর সেই দায় চাপিয়ে আমার নিরীহ নেতাকর্মীদের আজকে গুম খুন করে তাদের শেষ করে দেওয়া হচ্ছে। আবেগ আপ্লুত হয়ে শেখ হাসিনা বলেন, আজ মানুষকে ভুলবাল বুঝিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভুল মেসেজ দিচ্ছে। আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে নিজের ক্ষমতা পাকাপোক্ত করছে সে। তাই দেশবাসীকে বলবো, এই দেশ বিক্রি করা জঙ্গি ইউনূসের বিরুদ্ধে আপনারা ঐক্যবদ্ধ হন এবং আপনারা তার এসব পাতা ফাঁদে পা দেবেন না। বাংলাদেশে কালকে গেছেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর, এবং ডক্টর জয়শঙ্কর যাওয়ার পরেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। প্রথমে দেখলাম বাংলাদেশের 2 উপদেষ্টা ডক্টর জয়শঙ্করের সঙ্গে একটি বৈঠক করলেন এবং এই উপদেষ্টাদের মধ্যে উল্লেখযোগ্য উপদেষ্টা হলেন আসিফ নজরুল, যিনি দাবি করেছিলেন বাংলাদেশে নাকি 26 লক্ষ ভারতীয় কাজ করেন। বাংলাদেশে যত ধরনের উপদেষ্টারা আছেন তার মধ্যে সবথেকে ভারত বিরোধিতার তকমা যদি দেওয়া হয় তাহলে এই আসিফ নজরুল 1 নম্বর জায়গায় থাকবে। কালকে ডক্টর জয়শঙ্করের সঙ্গে বৈঠকের সময় তার আচরণ, তার যে শারীরিক অঙ্গভঙ্গি একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে দক্ষিণ এশিয়ায় আসল বাঘ যে ভারত তা আসিফ নজরুলও জানেন। এবং যেভাবে ডক্টর জয়শঙ্করের সামনে তিনি কাচুমাচু হয়ে বসেছিলেন, তাতে আর যাই হোক তার লম্বা চওড়া কথাগুলো অন্তত আর প্রকাশ্যে মানায় না। ভারত কিন্তু কালকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ডিসাইডিং ফ্যাক্টরের নাম একমাত্র ভারত, কোনো দালাল পাকিস্তান কিংবা মোহাম্মদ ইউনূস নয়। কালকে শুধুমাত্র ডক্টর জয়শঙ্করের সাথে বাংলাদেশের উপদেষ্টা দেখা করেছেন তা নয়,
পাকিস্তানের স্পিকারও কিন্তু ডক্টর জয়শঙ্করের সঙ্গে দেখা করেন। এবং বিএনপির তারেক রহমান আপনারা জানেন, যার মা খালিদা জিয়া, তার স্মৃতিতে কিন্তু কালকে ভারতের পক্ষ থেকেও একটি মুখবন্ধ খামে নরেন্দ্র মোদী বার্তা পাঠিয়েছেন, এবং সেই মুখবন্ধ খামে কি লেখা আছে সেটাও আমি আপনাদেরকে আজকে দেখাবো এক্সক্লুসিভলি। কিন্তু ইম্পর্টেন্ট বিষয় হলো, ডক্টর জয়শঙ্কর যখন বিএনপির সঙ্গে এই মিটিং গুলো করছেন, তখন জামাতের সর্বোচ্চ নেতা একটি বাইট দিয়ে বসেন রয়টার্সকে। তিনি বলেন ভারতের কূটনীতিবিদ একটি গোপন বৈঠক জামাতের সঙ্গেও করেছেন, কিন্তু কি বিষয়ে কথা হয়েছে তা প্রকাশ্যে বলা যাবে না। এবার ভাবুন, যেই জামাত বরাবর ভারত বিরোধী, যে জামাত বরাবর পাকিস্তানকে তোল্লাই দিয়ে চলে, এমনকি 1971 সালের মুক্তিযুদ্ধতে সরাসরি পাকিস্তান সেনাবাহিনীরও দালালি করেছে, সেই জামাত এখন ভারতের কাছে আসার জন্য বা ভারতের ক্লোজ এস্টাবলিশ করার জন্য কালকে কিন্তু গোপন বৈঠকের কথা বলে দেন। এরপর জামাতের পক্ষ থেকে যে স্টেটমেন্ট গুলো দিয়েছে, সেই স্টেটমেন্ট গুলো বিশ্বাস করুন আপনারাও মেলাতে পারবেন না, কারণ শেষ এক বছর ধরে এই জামাতি বারংবার 7 সিস্টার্স, শিলিগুড়ি করিডোর, বিভিন্ন ভারতীয় বিষয় নিয়ে তারা কড়া হুমকি তারা দিয়ে গেছেন, কিন্তু আজকে তারা প্রমাণ করার চেষ্টা করছেন তারা ভারতের ক্লোজড। কারণটা কি আমি আপনাদের সেই বিশ্লেষণ করবো, তবে তার আগে জামাতের নেতা কালকে কি বলেছে একটু আপনাদের ছোট করে বলে দিই। কালকে জামাতের নেতা পরিষ্কার বলেছেন যে এবছরের শুরুতে আমার সাথে ভারতীয় কূটনীতিবিদের একটি গোপন বৈঠক হয়েছে, কিন্তু ভারতের ওই কর্মকর্তাটি গোপন বৈঠকটি বিষয়ে প্রকাশ্যে আনতে বারণ করেছিলেন। এবার পরিষ্কার তিনি বলেন যে আমার কাছে অনেক কূটনীতিবিদই আসেন, তাতে সমস্যাটা কোথায়? এবং এটা বলছেন তিনি যে আমাদের সবার কাছে একে অপরের কাছে উন্মুক্ত হতে হবে, আমাদের সম্পর্ক উন্নয়ন ছাড়া আর কোনো বিকল্প নেই। বাংলাদেশের ভোট 12ই ফেব্রুয়ারি, হঠাৎ করে 1.5-2 মাস আগে জামাতের মনে হলো ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন ছাড়া তাদের কাছে কোনো বিকল্প নেই। তাহলে অকারণ ভারত বিরোধিতা কেন? যে ভারত আপনাদের রাজনীতিতে কোনোদিন সে অর্থে এস্টাবলিশমেন্ট মানে ইন্টারনাল পলিটিক্স এস্টাবলিশমেন্ট চাইনি, ভারতই সমস্ত কিছু করছে এইরকম কোনোদিন মত প্রকাশ করেনি, সেই ভারত ছাড়া জামাতের গতি নেই। এবার আপনারা বুঝুন ভারতের এক্স্যাক্টলি প্রভাব এবং প্রতিপত্তি দক্ষিণ এশিয়া ঠিক কোথায় গিয়ে এসে দাঁড়িয়ে আছে। দিনের পর দিন শুধুমাত্র লম্বা চওড়া কথা বলে গেছেন মোহাম্মদ ইউনূসের পোষা পল্টু মস্তানরা, আর আজকে তাদের শীর্ষকর্তা ভারতের সঙ্গে গোপন বৈঠক করছেন। এবার কি বলবেন জানা নেই। পাশাপাশি কালকে জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের সবার সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ উপায়ে সম্পর্ক বজায় রাখতে হবে। আমরা কোনো একটি দেশের দিকে ঝুঁকে পড়বো সেরকম নয়, অর্থাৎ তারা যে পাকিস্তানের দিকে ঝুঁকে পড়ছে সেই বিষয়টি নয়, তারা ভারতের সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। এবং পাশাপাশি এই যে বৈঠক হয়, এই বৈঠকের পর জামাতের যে পলিটিক্স, সেই পলিটিক্সেও কিন্তু বদল আসে। হঠাৎ করে জামাত হিন্দু প্রার্থীর নাম ঘোষণা করে বসে। জামাতের যে রাজনৈতিক সংস্কৃতি তার সঙ্গে হিন্দুত্বের আকাশ পাতাল পার্থক্য, কিন্তু জামাত খুলনা একে কৃষ্ণ বলে এক ভদ্রলোককে দাঁড় করিয়ে দিয়েছেন যিনি হিন্দু। অর্থাৎ জামাত কিন্তু ভোট ব্যাংকের রাজনীতিতে ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের টার্গেট হিন্দু ভোট, এবং তাদের টার্গেট আওয়ামী লীগের সেই 20-25% বা 35-40% লয়াল ভোটার। আওয়ামী লীগ এবারে নির্বাচনে নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা তো বাংলাদেশে আছে, সেই 2.5 কোটি ভোট কোথায় যাবে, বিএনপি না জামাত? এই পার্টিকুলার দ্বন্দ্বে কিন্তু ভারত হলো ডিসাইডিং ফ্যাক্টর। ভারত যাকে সাপোর্ট করবে সেই ভোট কিন্তু সেই দিকেই যাবে, কারণ আওয়ামী লীগের ভোটাররা অত্যন্ত লয়াল আওয়ামী লীগের প্রতি, এবং তারা ভারতবর্ষের যে অবদান সেটাকে সম্মান করে, ভারতীয়দের শ্রদ্ধা করে, এবং সর্বোপরি শেখ হাসিনাকে যেভাবে ভারত শেষ বিন্দু অবধি সমর্থন করছে তার প্রতিও কিন্তু কৃতজ্ঞতা আওয়ামী লীগের লয়াল সাপোর্টারদের আছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে জামাত যদি ভারত বিরোধিতা করতো তাহলে কিন্তু সেই 35% ভোট তারা হারিয়ে ফেলতো, এবং ভোটের ময়দানে সেই ভোট তারাই পাবে যারা ভারতপন্থী নিজেদের এস্টাবলিশ করতে পারবে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে ভারতই এই মুহূর্তে ডিসাইডিং ফ্যাক্টর। কালকেও কিন্তু ফের একবার প্রমাণ হয়ে গেল, এবং ডক্টর জয়শঙ্কর যেভাবে অ্যাগ্রেসিভলি একের পর এক বৈঠক করলেন, তারেক রহমানকে বিভিন্ন ক্ষেত্রে সমর্থন করলেন, তাতে একটা জিনিস পরিষ্কার, কোণঠাসা নাহিদ ইসলামরা। মুখবন্ধ খামে নরেন্দ্র মোদীর বার্তা পৌঁছে গেছে তারেক রহমানের কাছে। সেই বার্তাটা এখন আমি নিজেও দেখছিলাম, একটু ইমোশনাল বার্তা, এবং বাংলাদেশের রাজনীতিতে ভারতের ফুটপ্রিন্ট যে শুধুমাত্র শেখ হাসিনার সময় ছিল তা কিন্তু নয়। সেখানে পরিষ্কারভাবে আমি বাংলায় তর্জমা করে পড়ে শোনাচ্ছি নরেন্দ্র মোদী কি লিখেছেন তারেক রহমানকে। যে লিখেছেন, আপনার মাতা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার মৃত্যু সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আপনার এই ব্যক্তিগত ক্ষতিতে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। 2015 সালে জুন মাসে ঢাকায় বেগম সাহিবার সঙ্গে আমার সাক্ষাৎ ও আলোচনার কথা আমি আন্তরিকভাবে স্মরণ করি। তিনি ছিলেন সংকল্প ও আদর্শ নিষ্ঠায় বিরল এক নেত্রী, যিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার ক্ষেত্রে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিএনপিকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে বিএনপি কিন্তু কখনো ভারত বিরোধী স্ট্যান্ড নেয়নি, অন্তত খালেদা জিয়ার সময়। প্রো পাকিস্তানপন্থী ছিল, কোনো অস্বীকার করার জায়গা নেই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী বলছেন ইতিহাসকে স্মরণ করুন। ইতিহাসকে অস্বীকার করা মানে বর্তমানকে আপনি মিসগাইড করছেন। ফলে বর্তমান যদি মিসগাইডেড হয়, ভবিষ্যৎ কিন্তু তৈরি হতে পারে না দুই দেশের মধ্যে। সেখানে নরেন্দ্র মোদী লিখছেন, তার প্রয়াণ ও অপূরণীয় শূন্যতা তৈরি করলেও তার আদর্শ উত্তরাধিকার চিরস্থায়ী হয়ে থাকবে। আমি নিশ্চিত যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনার যোগ্য নেতৃত্ব ও তার আদর্শগুলো এগিয়ে নিয়ে যাবে।
ইম্পর্টেন্ট বিষয় হলো শেষ প্যারাটা, যেখানে উনি লিখছেন, এই জাতীয় শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতি আমার সহমর্মিতা জ্ঞাপন করি, যারা ইতিহাসে বরাবরই তাদের অসাধারণ শৌর্য ও মর্যাদার পরিচয় দিয়েছে। ভারত বারবার ইতিহাসকে স্মরণ করে যাচ্ছে বাংলাদেশকে। কোন ইতিহাস? যে ইতিহাস বাংলাদেশ মুছে দিতে চাইছে তাদের পাঠ্য বই থেকে। 1971 সালের মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, গৌরব গাথার ইতিহাস, ভারতীয় সেনা এবং বাংলাদেশ সেনার যৌথ লড়াইয়ের ইতিহাস, পাকিস্তানের হানাদারি শক্তিকে পরাস্ত করার ইতিহাস এবং গোটা বিশ্বকে ভারত এবং বাংলাদেশের যৌথ লড়াইয়ের সংগ্রামের চিত্র তুলে ধরার ইতিহাস। সেই ইতিহাস ভারতের প্রধানমন্ত্রী কালকে ভারতের সেনার মতোই মনে করিয়ে দিলেন বাংলাদেশের নাগরিকদের। ফলে এই যে পার্টিকুলারলি চিঠিটি, এর জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স একটা জিনিস পরিষ্কার করে দেয় যে ভারত কিন্তু কোনো অবস্থাতেই এই মুহূর্তে বাংলাদেশের যে মাটি, সেই মাটি থেকে দূরে নেই। কোনো অবস্থাতেই চীন কিংবা পাকিস্তানকে বাংলাদেশের মাটিকে ব্যবহার করার জায়গা ভারত 100% তুলে দেবে না। ওয়েট অ্যান্ড সি, ফেব্রুয়ারিতে নির্বাচন, তারপরে ভারত বিরোধী কোনো সরকার এই বাংলাদেশের সরকারে থাকবে না, তা এক প্রকার কিন্তু নিশ্চিত হয়ে যাচ্ছে ডক্টর জয়শঙ্করের এই বৈঠক। গতকালকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে তারেক জিয়ার বৈঠকটি খুবই গুরুত্ব বহন করে। এখন অনেকেই বলতে পারে অনেক দেশের পররাষ্ট্র মন্ত্রীও তো ছিল, তারেক জিয়ার সাথে বৈঠক করেছে। আরে ভাই, অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রী থাকা আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর থাকা অনেক পার্থক্য আছে। কারণ ভারতের সাথে এখন বাংলাদেশের সম্পর্কটা তেমন ভালো যাচ্ছে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিগত 1.5 বছর ধরেই আমাদের বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৈয়ব সাহেব এই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে অনেকবার সাক্ষাৎ করতে চেয়েও সাক্ষাৎ পাননি, বরং ইগনোর করেছেন এস জয়শঙ্কর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে। শুধু তাই নয়, গতকালকে তারেক জিয়ার সাথে বৈঠকের পরেই ওনার কথা শেষ করে তিনি যে সামরিক বিমানে করে বাংলাদেশে এসেছে, সেই সামরিক বিমানে করে আবার ভারতে চলে যান। ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন, ওনাকে অ্যাভয়েড করেছে। তার মানে তারেক জিয়াকে কতটুকু গুরুত্ব দিয়েছে এস জয়শঙ্কর। এই গুরুত্ব দেওয়ার মানেটা কি? এই গুরুত্ব দেওয়ার মানেটা হচ্ছে, আমি আগেও অনেক ভিডিওতে বলেছি যে তারেক জিয়ার সাথে ভারতের একটি ডিল হয়েছে। ভারত গ্রিন সিগন্যাল দিয়েছে বিদে তারেক জিয়া বাংলাদেশে আসতে পেরেছে, এবং সেই মোতাবেকই কিন্তু তারেক জিয়া কাজ করে যাচ্ছে। তারেক জিয়া কিন্তু আওয়ামী লীগ নিয়ে শেখ হাসিনাকে নিয়ে উল্টাপাল্টা কোনো বক্তব্য দিচ্ছে না। যা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে বিএনপির কিছু নেতা এবং কিছু কর্মীরা। এবং গতকালকে যে বৈঠকটি হয়েছে জয়শঙ্করের সাথে, জয়শঙ্কর যে চিঠিটি দিয়েছে তারেক জিয়াকে মোদির বার্তা হিসেবে, সেটা নিয়ে অনেকে অনেক রকম বিশ্লেষণ করছে। আমিও সেটা নিয়ে কিছু আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, ওই চিঠির মধ্যে 100% সবচেয়ে যে ব্যাপারটা সকলেই জানে, ধারণাও করতে পারে যে কি লেখা থাকতে পারে। প্রথমত, দুঃখ প্রকাশ করেছে কি জন্য, যে ওনার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছে, সে কারণে। আর দ্বিতীয় কিছু হয়তোবা উল্লেখ করা আছে, আগামীতে যে নির্বাচন হবে, নির্বাচনের পরবর্তী সময় কি কি হয়তোবা তারেক জিয়া করলে দেশের জন্য ভালো হবে এবং ইন্ডিয়ার সাথে সম্পর্ক অনেক ভালোভাবে স্থাপন হবে এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বাংলাদেশ পরিচালনা করবে তারেক জিয়া। মোটামুটি সম্ভাব্য প্রধানমন্ত্রী আপনারা ধরে রাখতে পারেন তারেক জিয়া। কারণ যদি আগামীতে নির্বাচন হয়, পাতানো নির্বাচন বলে না, যে নির্বাচন, 100% তারেক জিয়াই প্রধানমন্ত্রী। যতই চেষ্টা করুক জামাত ইসলাম, সেনাবাহিনী, সিন্ডিকেট এবং ডক্টর ইউনূস অংশ, তারেক জিয়াকে প্রধানমন্ত্রী হওয়া থেকে ঠেকানো সম্ভব না। কারণ ভারত এই পাতানো নির্বাচনকে বাধ্য হয়ে মনু সমর্থন দিচ্ছে। কারণ অনেক চেষ্টা করে দেখেছে আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখার জন্য, এবং তারেক জিয়ার সাথে হয়তো এই বিষয়ে আলোচনা হয়েছে যে আওয়ামী লীগকে এই নির্বাচনে রাখা যায় কিনা, এবং ডক্টর সরকারের উপর প্রেশার ক্রিয়েট করে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাও তুলে ফেলা যায় কিনা। অনেক চেষ্টার পরেও ডক্টর ইউনূস সরকার আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে কার্যক্রমে ওটা তুলে নেয়, এবং বিএনপিও এই নির্বাচনে অন্তত রাজি হচ্ছে না যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক। কারণ এটা ক্লিন ফিল্ড চাচ্ছে বিএনপি, যাতে আরামসে এবার ক্ষমতায় আসতে পারে এবং পরবর্তী সময় ক্ষমতায় আসার পর আওয়ামী লীগের উপর যে কার্যক্রম নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তারেক জিয়া তুলে নিবে এবং আওয়ামী লীগকে আস্তে আস্তে রাজনীতি করার সুযোগ করে দিবে। এটা ইন্ডিয়াকে মোটামুটি আশ্বস্ত করেছে। কিন্তু আশ্বস্ত করা আর ক্ষমতায় বসে যাওয়ার পর সত্যিকারে কাজটা প্রতিফলিত করার মধ্যে পার্থক্য আছে। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে সত্যি যদি পাতা নির্বাচনের ফলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে যায়, তিনি কি ভারতের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখাচ্ছে, ভারতের সাথে যে কথাগুলো হয়েছে, যে শর্তগুলো মেনেছে তারেক জিয়া, সে অনুযায়ী কি আওয়ামী লীগের কার্যক্রম তুলে নিবে এবং ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে? তিনি কি পাকিস্তানপন্থী থেকে ছেড়ে এসে ভারতপন্থী হবে? অনেকগুলো প্রশ্ন আমাদের মনে ডাক কাটছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না, তারেক জিয়া প্রধানমন্ত্রী চেয়ারে বসবে না, বিএনপি ক্ষমতায় আসবে না, ওনার আচরণ না দেখা পর্যন্ত আমরা বুঝতে পারবো না। কিন্তু তিনি যদি এখন ভারতের সাথে একটি ভালো সম্পর্ক রেখে একেবারে পাকিস্তানের উপর ঢলে না পড়ে যায়, তাহলে কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে, বাংলাদেশের আগামী রাজনীতির জন্য ভালো হবে। কারণ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে এবং বিএনপিও রাজনীতিতে থাকবে, একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে। অন্তত তখন 5টা বছর আরামসে এই বিএনপি দেশটা পরিচালনা করতে পারবে। এর পরবর্তী সময় একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে 5 বছর পর আওয়ামী লীগ সহ অন্যান্য সকল দলের অংশগ্রহণ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, যে আসুক, আমরা সকলে মেনে নিব, জনগণের ভোটেই আসবে। এই একটা পরিবেশ একমাত্র আনতে পারে এই তারেক জিয়া যদি পাতা নির্বাচন করে প্রধানমন্ত্রী হওয়ার পরে ইন্ডিয়া যে সকল শর্তগুলো দিয়েছে সে সকল শর্তগুলো মেনে নেয় এবং আওয়ামী লীগের সাথে একটি ভালো সম্পর্ক
গড়ে তোলে। একেবারে ধরম মহরম সম্পর্ক হবে না, কারণ বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক, আবার বিএনপি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হচ্ছে আওয়ামী লীগ। সে বিষয়ে মাথায় রেখে একেবারে ধরম মহরম না হলেও অন্তত একটি গণতান্ত্রিক পরিবেশ তো ফিরিয়ে আনতে হবে। দেশের মানুষের কথা চিন্তা করে, আগামী প্রজন্মের কথা চিন্তা করে। তাই তারেক জিয়ার হাতে অনেক কিছুই ছেড়ে দিয়েছে ইন্ডিয়া। এই হচ্ছে যে মেইন সারমর্ম। এখন বাকিটা আপনারা আপনাদের মতো করে বুঝে নেন। সেজন্য সম্পূর্ণরূপে সকল বিষয় ক্লিয়ার হওয়ার জন্য আমাদের আগামী পাতানো নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এটা ধরে নেন, নির্বাচনের আগে আরো যে সময় আসে, এই সময়গুলোতে অনেক চেষ্টা করবে আওয়ামী লীগও এবং ভারতও, যে তাও যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করানো যায়। শেষ পর্যন্ত যদি না পারে, তাহলে তো কিছু করার নাই, এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হয়ে যাবে। আওয়ামী লীগ ছাড়া হয়ে যাওয়ার পরও যে শর্তগুলো দিয়েছে তারেক জিয়াকে এই ভারত, সেগুলো মেনে নিলে 5 বছর টিকবে। আর যদি সেগুলো মেনে না নেয়, আওয়ামী লীগের তুমুল আন্দোলন হবে, ভারতের প্রেশার ক্রিয়েট হবে, এবং বহির্বিশ্ব থেকে তো ওই নির্বাচনকে সত্য মেনে নিলেও স্বীকৃতি দেওয়া হবে না, আর মেনে নিলেও স্বীকৃতি দেওয়া হবে না, না মানলেও স্বীকৃতি দেওয়া হবে না। মানে ধরে নেন নির্বাচনটা স্বীকৃতি পাবে না, কিন্তু তারপরও যদি ভারত যেগুলো বলেছে তার এক জায়গায় সত্যগুলো মেনে নিলে এবং আওয়ামী লীগকে রাজনীতি ফিরতে দিলে হয়তো একটু হ্যাসেল ছাড়াই সরকার পরিচালনা করতে পারবে। এখন অনেক কিছু নির্বাচনের পরে আমরা ক্লিয়ার হতে পারবো। নির্বাচনের আগে কিন্তু প্রেশার ক্রিয়েট চলবেই বহির্বিশ্বের অনেক দেশ থেকে, বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে, জাতিসংঘ থেকে, ভারত থেকে, যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেব। কিন্তু হয়তো বা শেষ পর্যন্ত ডক্টর নজরুল রাজি হবে না, বিএনপিও সামনে দিয়ে ভালো দেখালো বিতর্কতভাবে, তারাও মনে মনে চাই আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ না করুক, অন্তত একটা নির্বাচন। তাই বাংলাদেশের মধ্যে আপনারা জয়শঙ্করের সাথে তারেকের বৈঠক নিয়ে যে জলগুলাগুলা হয়েছে বা আপনারা চিন্তা করছেন যে কি হতে পারে কি না হতে পারে, এগুলো আমি মোটামুটি এই আলোচনায় বেসিক যেগুলো আছে সেগুলো তুলে ধরেছি এবং সম্ভাব্য কিছু ধারণা আপনাদের কাছে তুলে ধরেছি। এখন আপনারা ডিসিশন নেবেন যে কি হতে পারে এবং আপনারাই চিন্তা করবেন যে আসলে এটা হতে পারে কিনা। আমি যেগুলো বলেছি সেগুলো যে 100% হয়ে যাবে সেটা আমি আপনাদেরকে এক্স্যাক্টলি বলতে পারবো না। জাস্ট আমি ব্যাপারগুলোকে অ্যানালাইজ করে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যাতে আপনারা সকল বিষয়ে একটা ধারণা পান। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।